ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। আচ্ছা, এটার পরিচয়টা আমরা জানি, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। জেড কে আমরা লিখতে পারি, জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড কে আমরা লিখতে পারি এম বাই এন এফ। এম বাই এন এফ, অনেক বই এন এর বদলে ইও লেখে, আই টি। তাহলে ডাব্লিউ সমান সমান এম আই টি ডিভাইডেড বাই এন এফ। যখন আমাদের যেটা লাগবে সেটা আমরা ব্যবহার করব। এখন ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে তোমার ভর। ভর, এটা হচ্ছে ভর, কি পরিমাণ সঞ্চিত হয়েছে তার পরিমাণ, কি পরিমাণ সঞ্চিত হয়েছে তার পরিমাণ। আইটা কি? আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। টিটা তো আমরা জানি সময়। এম, এমটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর। তারপরে এফ, এফ মনে রাখবা 96500 কুলম্ব। 1 ফ্যারাড সমান সমান 96500 কুলম্ব। আর এন, এটা হচ্ছে চার্জের পরিমাণ। চার্জের পরিমাণ, এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই সূত্রটা দিয়ে দেখবা যে আমাদের এই অঙ্কগুলা করব। আমাদের 3 মার্কে আসবে এই রিলেটেড ম্যাথ, আর 4 মার্কে আসবে হচ্ছে তোমার ই অক্সিডেশন, ই রিডাকশন রিলেটেড ম্যাথ। তাহলে আমরা এইটা দিয়ে দেখো, এইখানে বোর্ডে আসা প্রতিটা ম্যাথই এখানে আছে। তাহলে আমরা যদি এটা দেখি, আমাদের সূত্রটা কি? ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। 1 নাম্বার দেখো, ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা ক্যাথোডে এখানে আছে কি? নিকেল সালফেট। ক্যাথোডে সঞ্চিত ধাতু, ক্যাথোডে সাধারণত কি হয়? এই যে পজিটিভ যেটা আছে নিকেল 2+, কি আছে ভাই? নিকেল 2+, বা +2, নিকেল +2। তো ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, কি কি দেওয়া আছে সেটাও ডিপেন্ড করে। 1 নাম্বারটা সলিউশন করতেছি। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু, একটু আগে পড়ে আসছি, জেড আই টি। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। জেড সমান সমান লিখতে পারি এম বাই এন এফ আই টি। তাহলে এম, এম জিনিসটা কি? তো ক্যাথোডে সঞ্চিত পরিমাণ, নিকেলের এই যে পারমাণবিক ভর কত? আমরা জানি 58.7। এবার নিকেলের যে চার্জটা আছে কত ভাই? +2। এটা শুধু মানটা বসাবো 2। এফ মানে জানি 96500। আই, কত তড়িৎ প্রবাহ দিছে আমাদের কোশ্চেনে? 2 এম্পিয়ার। তাহলে এখানে 2। আর কত সময় দিছে? 10 মিনিট। তাহলে 10, এটাকে সেকেন্ডে নিতে হবে। নিলাম, নিলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের অ্যান্সার 0.365 গ্রাম। তাহলে আমাদের 1 নাম্বারটা চলে আসলো, করে ফেললাম। ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ আমরা নির্ণয় করলাম। 2 নাম্বার, ক্যাথোডে সঞ্চিত সঞ্চিত ধাতুর পরমাণু সংখ্যা নির্ণয় করো। ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরমাণু সংখ্যা নির্ণয় করো। এটা ইজি। ফার্স্ট অফ অল আমাদের যে পরিমাণটা সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি কি ভাই? আমরা জানি হচ্ছে নিকেলের 58.7 গ্রাম। 58.7 গ্রাম নিকেল এর পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কত জানি আমরা? 6.023 ইন্টু 10⁻23t। অর্থাৎ আমাদের যে পরিমাণটা বের হয়েছে কত? 0.365 গ্রাম নিকেল এর পরমাণু সংখ্যা। তাহলে কি লিখতে পারি? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.365 ডিভাইডেড বাই 58.7। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 0.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 0.365 ডিভাইডেড বাই 0.7, এটা করলে আমাদের আসতেছে 3.74 ইন্টু 10⁻21t টি। অর্থাৎ আমরা লিখতে পারি ক্যাথোডে সঞ্চিত পরমাণু সংখ্যা, ধাতুর পরমাণু সংখ্যা হচ্ছে 3.74 ইন্টু 10⁻21t। আচ্ছা, 2 নাম্বারটা কমপ্লিট। 3 নাম্বার, দ্রবণে তড়িৎ প্রবাহ 2 এম্পিয়ারের বদলে যদি আমরা 3 এম্পিয়ার হয়, তাহলে কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে? এটা হচ্ছে কোশ্চেন। দেখো সি নাম্বার কোশ্চেনটা যদি আমরা করি, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি, সেম জিনিসই, জেড সমান সমান কি? এম বাই এন এফ আই টি। এখন তোমার পরীক্ষার হলে ডাব্লিউ বের করতে বলতে পারে,
আই বের করতে বলতে পারে, টি বের করতে বলতে পারে, যে কোনো কিছু বের করতে বলতে পারে। জাস্ট করে তুমি ফ্যারাডের সূত্রটা মনে রাখবা। ডাব্লিউ এখানে বের করতে বলছে, এম এর মান কত 58.7, এটা হচ্ছে 2966500। আই এর মান নতুন করে 3 এম্পিয়ার, আর সময় হচ্ছে 10 মিনিট, 10 × 60। এটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসে। গেল। এটা যে কোনো কিছু বলতে পারে, ডাব্লিউ বের করতে বলছে, আই বের করতে বলতে পারে, টি বের করতে বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। এবার লাস্টের যে ডি নাম্বারটা, এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এটাতে 10 স্টার দাও, 10 স্টার। বলছে উদ্দীপক অনুযায়ী তড়িৎ বিশ্লেষণের পর কোষটির দ্রবণের ঘনমাত্রা কি পরিবর্তন হবে। এখানে আমাদের বলছে কি দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে। চলো এটা ধাপে ধাপে করি, দেখবে একদম ইজি। ডি নাম্বারটা সলিউশন করতেছি। সবার প্রথম আমাদের উদ্দীপক অনুসারে যে দ্রবণটা দেওয়া আছে সেই দ্রবণের পরিমাণটা আগে নির্ণয় করব আমরা। দ্রবণে ধাতুর পরিমাণ, ক্যাথোডে ধাতুর পরিমাণ, দ্রবণে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ যদি আমরা দেখি, মানে এই দ্রবণে আসলে কি পরিমাণে নিকেলটা আছে সেটা যদি আমরা দেখি, আমরা জানি কি ভাই, S equals to 1000 W divided by MV। এটা দিয়ে আগে W টা বের করি। W সমান সমান S MV ডিভাইড বাই 1000। তাহলে S টা কত? এটা দেওয়া আছে 0.5, 58.7। আয়তন দেওয়া আছে 500 ডিভাইড বাই 1000। এটা লিখলাম। তাহলে এটা আসে 0 করলে হয় 14.675 গ্রাম লিখলাম। এবার এটা তো আমি লিখলাম 14.675 গ্রাম। এবার আমাদের এই জায়গায় যখন তড়িৎ প্রবাহটা দেওয়া হয়েছিল, তখন তড়িৎ প্রবাহের কারণে আমাদের সঞ্চিতর পরিমাণ যদি আমরা দেখি, ধাতুতে কি পরিমাণ সঞ্চিত হয়েছিল, তাহলে এটা একটু রাখি ডাটাটা। আমরা এটা আবার লিখবো কি তড়িৎ প্রবাহের কারণে W ইকুয়ালস টু, একটু আগে করছি ZIT, Z সমান সমান কি M/NF IT। তাহলে M কত 58.7, এটা হচ্ছে 2966500। আই এর মান ছিল 2 এম্পিয়ার, আমাদের সময় দেওয়া ছিল 10 মিনিট, সেকেন্ডে নিব আমরা। তো এটা আমরা কত করেছিলাম 58.0.365 গ্রাম। এবার এটা কি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের কারণে, আর এটা হচ্ছে দ্রবণে কি পরিমাণ ছিল, এদের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে অবশিষ্ট নিকেলের পরিমাণ। অবশিষ্ট নিকেলের পরিমাণ, অবশিষ্ট নিকেলের পরিমাণ। তাহলে কত 14.675 মাইনাস 0.365। তাহলে এটা যদি করি তাহলে আসে 14.675 মাইনাস অ্যান্সার, এটা করলে হয় 14.31 গ্রাম। তাহলে যেই পরিমাণটা অবশিষ্ট আছে সেটার মাধ্যমে আমরা নতুন ঘনমাত্রা দেখব দ্রবণের। তাহলে আমরা আবার ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি, S equals to W ডিভাইড বাই MV। এখানে আবার বসাই 1000 ইন্টু 14.31 ডিভাইডেড বাই এমটা কি সেম 58.7, আর আয়তন কত ছিল 500 ml। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 1000 ইন্টু 14.31 ডিভাইড বাই 58.7 ইন্টু 500। এটা ক্যালকুলেশন করলে হয় 0.488 m। তাহলে উদ্দীপক অনুযায়ী তড়িৎ বিশ্লেষণের পর দেখো, আমাদের তড়িৎ বিশ্লেষণ করার পরে সেই দ্রবণটাতে কি পরিমাণ ঘনমাত্রা ছিল বা পরিবর্তিত ঘনমাত্রাটা কত 0.488 m। আমরা জাস্ট খালি দেখছি এই দ্রবণে আগে কি পরিমাণ W ছিল, তারপরে আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের কারণে তড়িৎ প্রবাহ যখন দিয়েছি তখন ধাতুতে কি পরিমাণ W আছে, দেন দুইটার ডিফারেন্সটা করলে সেটা হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্টর কারণে নতুন যে ঘনমাত্রা পরিবর্তন হয় সেটা আমরা বের করছি, S equals to 1000 W ডিভাইড বাই MV। তাহলে এটাই হয় 0.488 m। আমাদের দ্বিতীয় অংশ থেকে যেই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে EMF নির্ণয় করো
পাত্রে রাখা যাবে নাকি, স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না। তো এই রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। ই অক্সিডেশন এই জন্য আমাদের লাগবে ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস রিডাকশন। অক্সিডেশন হচ্ছে যার জারণ হবে, জারণ জারণ হবে, রিডাকশন হচ্ছে কি যার বিজারণ হবে, বিজারণ। এখন আমরা জারণ হবে নাকি বিজারণ হবে সেটা জানা লাগবে। আরেকটা জিনিস মনে রাখবা, আজ কবি এই কথাটার মানে কি, অতে মনে রাখবা অ্যানোড, অতে কি মনে রাখবা অ্যানোড, অ্যানোডে কি হয় ভাই জারণ হয়, অ্যানোডে জারণ হয়। ক্যাথোডে কি হয় বিজারণ হয়। অ্যানোডে জারণ হয়, কতে ক্যাথোড, ক্যাথোডে হয় বিজারণ। এই সংক্ষিপ্ত বা শর্টকাটটা একটু মনে রাখলে দেখবা যে খুব ভালো করে পারতেছো বা বুঝতেছো। তাহলে এখন আমরা বুঝি যে আসলে এখানে জারণ হইছে কার আর বিজারণ হইছে কার। জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন এর ছাড়ন, এটা হচ্ছে ইলেকট্রন ছাড়বে। আর বিজারণ কি ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ। এটা মনে রাখবা, ইলেকট্রনের ছাড়ন হইলে তাকে বলা হয় জারণ, বিজারণ কি ইলেকট্রনের গ্রহণ। তা আমাদের এই যে উদ্দীপকগুলো দেওয়া থাকে, এই উদ্দীপকগুলো থেকে কিভাবে সলভ করে, অনেকে বলতে পারো ভাই আমি জারণ বিভবের মান মুখস্থ নেই, বিজারণ বিভবের মান মুখস্থ নেই, কিচ্ছু লাগবে না ভাই, এটা ইজিলি তুমি সলভ করতে পারবা। তার জন্য যেটা করা লাগবে সেটা যদি একটু দেখি, এখানে কাজ জারণ হয়েছে। আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, কোষটির ইএমএফ কত, ইএমএফ ইকুয়ালস টু কি ই সেল অথবা ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। তা আমাদের এখানে কি ভাই ঘনমাত্রা দেওয়া আছে প্রথম কোশ্চেনে, যেহেতু আমাদের ঘনমাত্রা দেওয়া নাই অর্থাৎ কোশ্চেনটার অ্যান্সার খুবই ছোট। আমাদের দেখতে হবে কোষটির ইএমএফ কত। এই জায়গায় যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে জিঙ্ক আর দেওয়া আছে নিকেল, তাহলে আমার কাজ করতে হবে কি জিঙ্ক আর নিকেলের এটা দিয়ে। এখন এই দুইটার ভিতরে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে আমরা জানি, জানি না। এটা সুন্দর মতো আগে লিখে ফেলবা, জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস 0.76 ভোল্ট, এটা কত নিকেল 2 প্লাস, নিকেল এটা দেওয়া আছে মাইনাস 0.25। এবার মনে রাখবা পরীক্ষায় যাই দেওয়া থাক দুইটাকে জারণ মোডে নিবা, দুইটাকে কিসে নিবা জারণ মোডে নিবা। কিভাবে জারণ মোডে নাই, দেখো জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, জারণ মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। এখন এইখানে দেখো এই যে জিরো থেকে কত হইলো ভাই, জিরো থেকে হইলো টু, টু জিরো থেকে কত হইলো টু, তার মানে কি বাড়ছে, বাইলে কি হয় এটা জারণ মোডে দেওয়া আছে। এটা কোন মোডে দেওয়া আছে, এটা দেওয়া আছে জারণ মোডে। তাহলে জারণ মোড থেকে যদি আমরা সলিউশন করতে চাই, এটা দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা জারণ মোডে দেওয়া আছে। পরেরটা দেখো তো ভাই, নিকেল 2 প্লাস আছে, এখানে এই 2টা এই পাশে এসে জিরো হয়ে যায়, তাহলে এটা বিজারণ মোডে দেওয়া আছে। 2 থেকে 0 মানে কি কমছে, এটা কি 0 থেকে 2 মানে বাড়ছে, এটা জারণ মোডে দেওয়া আছে। আমরা দুইটাকে সবার প্রথম জারণ মোডে নিব। দেখো এটা জারণ মোডে কি হবে, নিকেল থেকে নিকেল 2 প্লাস। তাহলে দেখো এটা উল্টায় দিছি না, এটা যখন উল্টায় যাবে এটার চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে ছিল মাইনাস 0.25 এটা হয়ে যাবে প্লাস 0.25 ভোল্ট। দেখো মাঝখানেরটা আমরা আপাতত মুছে দিচ্ছি। এবার যখন দুইটাকে জারণ মোডে আমরা নিব, নেওয়ার পরে কম্পেয়ার করব কে বড় কে ছোট। তাহলে কে বড়, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান কত 0.76 ভোল্ট, নিকেল থেকে নিকেল 2 প্লাস কত 0.25 ভোল্ট। এখন এই দুইটার ভিতরে কম্পেয়ার করলে দেখা যাইতেছে যে আমাদের এই জিঙ্কটা কি হবে বড় হবে, জারণ বিভবের মান কি বেশি, জারণ বিভবের মান হচ্ছে কি বেশি। মনে রাখবা যার জারণ বিভবের মান বেশি হয়েছে তারই আসলে কি হয়েছে জারণ হয়েছে, জারণ হয়েছে। এবং সেটা কি হিসেবে কাজ করবে, অ্যানোড। আমরা একটু আগে পড়ছিলাম আজকবি অ্যানোডে হয় জারণ। তাহলে এটাই প্রকৃত পক্ষে কি যেহেতু বেশি আসছে তাহলে এটারই জারণ হবে, আর এটা জারণ মানে এটা হচ্ছে কি অ্যানোড গেল। তাহলে এটার যদি জারণ হয় তাহলে এটার কোন মোড নিয়ে কাজ করব, বিজারণ মোড নিয়ে কাজ করব। এটার বিজারণ কত 2 প্লাস থেকে নিকেল মাইনাস 0.25 ভোল্ট, একদম ইজি। দেখো এটা আমি বিজারণ মোডে নিয়ে নিছি, তাহলে এটা বিজারণ হয়েছে, এটা কি হয়েছে ভাই বিজারণ, বিজারণ জারণ মোডে নিয়ে দুটো কম্পেয়ার করতে হবে। এটা হবে ক্যাথোডে, ক্যাথোডে। এবার সূত্রটা অ্যাপ্লাই করি, যেহেতু ঘনমাত্রা দেওয়া নেই তাহলে আমরা লিখতে পারি ইএমএফ সমান সমান ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। অক্সিডেশনটা কার হয়েছে ভাই, যার জারণ হয়েছে। কার জারণ হয়েছে, এই যে জারণ হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে এটা লিখতে পারি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস রিডাকশন হয়েছে কার, বিজারণ হয়েছে কার
ক্যাথোডে বিজারণ হয়েছে কার, এই যে নিকেল 2+ থেকে নিকেল। এটার মানগুলো বসাই, 0.76 প্লাস এটার মান কত -0.25 লিখলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা হবে 0.51 ভোল্ট। 0.51 ইজি, কিন্তু আমাদের বইয়ে এই জিনিসগুলো এত কঠিন করে লেখা হয়, দেখবা বুঝোই না। তাহলে কি 0.51 ভোল্ট। এখন এই কোশ্চেনের সাথে যদি বলতো আমাদের এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না, তখন আমরা দেখবো এটা যদি পজিটিভ হয় স্বতঃস্ফূর্ত হবে, যদি নেগেটিভ হয় স্বতঃস্ফূর্ত হবে না। এই কোশ্চেনটার একটু দেখো, এই কোশ্চেনটার একটু ডিফারেন্স মোড আসে। সেটা হচ্ছে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, ঘনমাত্রা যদি দেওয়া থাকে কি হবে, ঘনমাত্রা দেওয়া থাকলে এদের বিক্রিয়া করতে হবে সবার প্রথম। দেখো যেহেতু আমার জারণ হয়েছে কার, জিঙ্কের, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এখন আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ সংখ্যা বাড়ছে। আমরা জানি কি জারণ হয় কি, জারণ মানে কি ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন। কয়টা ইলেকট্রন ছাড়ছে, 2টা, তাহলে 2 ইলেকট্রন লিখলাম। এখানে দেওয়া আছে কি নিকেল, নিকেল হয়েছে বিজারণ, তাহলে নিকেল 2+ থেকে হয়েছে কি নিকেল। আমরা জানি কি বিজারণ মানে গ্রহণ, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করলো। করার পর দাগ দিলাম, এইটা এটা কাটলাম। এখানে থাকে কি জিঙ্ক নিকেল 2+, এখানে থাকে জিঙ্ক 2+, নিকেল লিখলাম। লেখার পরে আমাদের এখন আমাদের যে সূত্রটা করতে হবে, যদি ঘনমাত্রা দেওয়া থাকলেই সমস্যা, ঘনমাত্রা দেওয়া থাকলে বড় সূত্র হবে। ইএমএফ সমান সমান লিখবা ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। লেখার পরে প্লাস লিখবা, এখানে লিখবা 2.303 RT ডিভাইড বাই NF, 2.303 RT ডিভাইড বাই NF ইনটু লগ। এর উপরে কি লিখবা, এই যে বিক্রিয়াটা করলাম না কোষ বিক্রিয়া, এটাকে বলা হয় কোষ বিক্রিয়া। এটা হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া, আর এটা হচ্ছে পুরোটা কোষ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে বীজাণু অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ এবং বীজাণু অর্ধকোষ বিক্রিয়া মিলেই হয় কোষ বিক্রিয়া। এবার কোষ বিক্রিয়ার দিকে তাকালাম, তাকালে দেখবা আমাদের যে বিক্রিয়কটা আছে সেই বিক্রিয়কের আয়নকে, এই যে নিকেল 2+, এই নিকেল 2+টাই উপরে হবে, তার কি হবে ঘনমাত্রা। এবার এখানে নিকেল 2+ না থেকে অন্য কিছু থাকতে পারো। এখানে দেখো যদি এখানে 2 থাকতো উপরে 2 লিখতাম, এখানে 3 থাকলে এখানে 3 লিখলাম, যেহেতু কিছু নাই 1 আছে উপরে 1 লিখবো। এবার কোষ বিক্রিয়ার দিকে তাকালে উৎপাদে কি আছে, উৎপাদে আছে জিঙ্ক 2+, এখানে হবে জিঙ্ক 2+, লিখলাম জিঙ্ক 2+। এবার আমরা জাস্ট খালি ডাটা বসাই। আমাদের অক্সিডেশন কার হয়েছিল ভাই, আমাদের অক্সিডেশন ছিল জিঙ্কের, তাহলে জিঙ্কের মান কত দেওয়া ছিল 0.76 প্লাস রিডাকশন হয়েছিল কার, নিকেলে, তাহলে ওইটার মান কত ছিল -0.25, 0.25 লিখলাম। লেখার পর এখানে 2.303 আর এর মান হচ্ছে 8.314। আর এখানে টেম্পারেচার, টেম্পারেচার কত যদি না দেওয়া থাকলে 25 ডিগ্রি ধরে বা কক্ষ তাপমাত্রা, এটা হয়ে যায় 298। এনএফ, এনএফ এর বিষয়টা একটু বোঝা আছে, এফ তো আমরা জানি 96500। এবার এন এর বিষয়টা দেখো, জিঙ্কের ক্ষেত্রে এখানে কত হয় জিঙ্ক 2, এখানে হয় কত 2, জিঙ্কের কত জিঙ্ক 2+, নিকেলের ক্ষেত্রে কত 2, এই দুইটা লসাগু করবা, এই যে 1 1, তাহলে দেখো এই তিনটা গুণ করলে কত হয় 2। ধরো তোমার পরীক্ষার একটা ছিল 2 আর একটা ছিল 3, তাহলে এটা লসাগু কত হইতো 6, এখানে লিখতাম আমরা 6। এটা অনেকে অনেক কঠিন ভাবে বুঝে লগ। এবার তাকাও নিকেল 2+ এর কত দেওয়া আছে, নিকেলের দেওয়া আছে 0.2 আর এটা দেওয়া আছে 0.3। যদি উপরে এটার সাথে যদি পাওয়ার, এটার সাথে যদি সব হিসেবে 2 3 থাকতো তাহলে আমরা সেটা পাওয়ার আকারে লিখতাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কত হয়। এটা ক্যালকুলেশন করলে হইতেছে 0.54, 0.54 ভোল্ট গেল। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমাদের এই জিনিসটা আসতে পারে পরীক্ষায় গেল। এবার লাস্টের যে কোশ্চেনটা, উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে, তাই সবার প্রথম আমি দেখবো উদ্দীপকের ক্যাথোডে কে ছিল, ক্যাথোডীয় দ্রবণে আমাদের এখানে ক্যাথোড হিসেবে কে কাজ করতেছে। উদ্দীপকের যে ক্যাথোডটা আছে, আমরা একটা বলছিলাম যার জারণ হয়, জারণ কই হয় অ্যানোডে, ক্যাথোডে কি হয় বিজারণ হয়। তাহলে আমাদের মেইনলি ক্যাথোডীয় দ্রবণে কি ছিল নিকেল, কারণ নিকেলের বিজারণ হয়েছিল। ক্যাথোড একটু আগে আমরা দেখছিলাম ক্যাথোড কি লিখছিলাম নিকেল 2+ থেকে নিকেল, এটা লিখছিলাম। এটার মান কত দেওয়া ছিল
0.25 ভোল্ট। আচ্ছা, এই লাস্টের যে কোশ্চেনটা আছে এটাকে 10 স্টার দাও, 10 স্টার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো বোর্ডে আসবে। তো উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণে আমাদের ক্যাথোডে ছিল কি? ক্যাথোড ছিল হচ্ছে নিকেল, তাহলে এটা রাখলাম। এবার প্রশ্নটা বুঝি। উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম ধাতুর পাত্রে, কোন ধাতু? এম ধাতু। মনে রাখবা, একটা পাত্র আঁকি, পাত্রটা কোন ধাতু বলছে প্রশ্নটা বুঝবা। পাত্রটা দেখবা কিসের তৈরি? উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম ধাতুর পাত্রে, তাহলে যে পাত্রটা তৈরি করা হয়েছিল সেটা কোন ধাতুর? এম ধাতুর। এম ধাতু। এম ধাতুর পাত্রে কি? ক্যাথোডীয় দ্রবণ, মানে হচ্ছে এই যে নিকেলের যে দ্রবণটা আছে এটা রাখলাম। এখন মনে রাখবা, এই পাত্রের ম্যাথের ক্ষেত্রে বড় ছোট ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে যে পাত্রটা দেওয়া থাকবে সে পাত্রটা অলওয়েজ অ্যানোড হবে। অ্যানোড, যেই পাত্রটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ কি হবে? অ্যানোড হবে। এম ধাতুর, অর্থাৎ এমটা হচ্ছে কি? অ্যানোড। তো অ্যানোডে কি হয় ভাই? জারণ হয়। তাহলে আমরা দেখি এটা কি জারণ মোডে দেওয়া আছে? হ্যাঁ, জারণ মোডে দেওয়া আছে। তাহলে এটা জারণ মোডে যেহেতু দেওয়া আছে, এটা হবে এম থেকে M3 প্লাস, এটাই দেওয়া আছে। এটার মান কত? 1.66 ভোল্ট, এটা দেওয়া আছে, এটা জারণ মোডে দেওয়া আছে। তাহলে দেখলাম। এবার যেই জিনিসটা রাখবো, এটা যেহেতু জারণ হয়েছে, এটা কি হবে? বিজারণ হবে। তাহলে পাত্রের ভেতরে যেটা হবে সেটা হবে বিজারণ। বিজারণ, তাহলে বিজারণ হইলে এটা কি লাগবে? বিজারণ মোডে লাগবে। এটা নিকেল 2+ থেকে নিকেল, এটার মান কত দেওয়া আছে? -0.25 ভোল্ট, -0.25 ভোল্ট। তোমার পরীক্ষায় যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে বড় সূত্রটা অ্যাপ্লাই করব, আর যদি ঘনমাত্রা না দেওয়া থাকে তাহলে ছোটটা অ্যাপ্লাই করব। আমরা এখন যেহেতু ঘনমাত্রা এগুলো দেওয়া নাই, তাহলে আমরা সূত্র লিখি ইএমএফ ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। অক্সিডেশন কার হইছে? পাত্রের অলওয়েজ এখানে অক্সিডেশন হবে, অর্থাৎ অ্যানোডে। অ্যানোডে কি হয়েছে? এম থেকে M3 প্লাস 1.66 লিখলাম। রিডাকশন কার হয়েছে? যার বিজারণ হবে এবং যে ক্যাথোড। আচ্ছা, এবার নিকেল থেকে নিকেল 2+ থেকে নিকেল, এটা হচ্ছে -0.25 লিখলাম। লেখার পরে আমাদের এটা হয় 1.66 0.25, এটা ক্যালকুলেশন করলে হয় 1.41, এটা হচ্ছে ভোল্ট। তাহলে আমাদের এখানে বলছে যে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণে এম ধাতুর ধাত্রে রাখা যাবে নাকি। দেখো, যখন এই পাত্রের ম্যাথ আসবে এবং ইএফ এর মান পজিটিভ আসবে তখন রাখা যাবে না, কারণ কি? পাত্র ফুটো হয়ে যাবে। তাহলে কি এটা পজিটিভ যেহেতু আসছে, পজিটিভ আসলে রাখা যাবে না। যদি নেগেটিভ আসে রাখা যাবে, রাখা যাবে, এই কথাটা মনে রাখবা। নেগেটিভ আসলে রাখা যাবে, পজিটিভ আসলে যাবে না। তাহলে কি আমরা এখানে ছোট সূত্র কেন অ্যাপ্লাই করলাম? কারণ এখানে ঘনমাত্রা দেওয়া ছিল না। ঘনমাত্রা যদি না দেওয়া থাকে তাহলে আমরা ছোটটা করব, আর ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা বড় সূত্রটা করব। আর আমরা দেখব কি? পাত্রটা কিসের তৈরি? পাত্রটা, যেই পাত্রটা হবে সেই পাত্রটা হবে অ্যানোড। অ্যানোডে হয় জারণ, তার অক্সিডেশন মানে জারণ মোডে নিয়ে করব। আর পাত্রের ভিতরে যেটা রাখবো সেটা হচ্ছে ক্যাথোড, এবং ক্যাথোডটা অলওয়েজ কি হবে? বিজারণ। কারণ আমরা পড়ছি আজ কবি, অতে অ্যানোড, জতে জারণ, বতে বিজারণ। আর হচ্ছে কি তোমার কবি, ক্যাথোডে বিজারণ হয়। এই জিনিসটা আমরা মনে রাখবো। তড়িৎ রসায়নের প্রথম যে অংশটুকু এবং এই অংশটুকু যদি করো তাহলে তোমরা মোটামুটি একটা সিম্পল অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ।